সবাই লক্ষ্য করো, এখন হচ্ছে আমরা টাইপ 2 প্রবলেম সলভ করব তড়িৎ রাসায়নিক কোষে। তো এখন টাইপ 2 এর টাইটেলটা হচ্ছে আদর্শ কোষ বিভব প্লাস মুক্ত শক্তির পরিবর্তন, ঠিক আছে? তো এখন মুক্ত শক্তির ব্যাপারটা তোমাদের রসায়ন প্রথম ভাইয়ের যে ভিডিও লেকচারগুলো আছে সেখানে দেখবে তাপগতিবিদ্যা অংশে ভাই মুক্ত শক্তির ব্যাপারে কথা বলেছে। থার্মোডাইনামিক্সে 4টা চলক আছে, মুক্ত শক্তি তার মধ্যে একটা, এনথালপি আছে, এনট্রপি আছে। তো ওই মুক্ত শক্তিটাকে বলা হয় গিবস ফ্রি এনার্জি, ঠিক আছে, বিজ্ঞানী গিবসের নামে। তো এই মুক্ত শক্তির সাথে আদর্শ কোষ বিভবের একটা রিলেশনশিপ আছে। সো তাহলে ব্যাপারটা হচ্ছে আজকের এই টাইপ 2 প্রবলেম হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কানেকশন। হ্যাঁ, ওকে। সো এখন এই মুক্ত শক্তির পরিবর্তন কিভাবে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, তো সবগুলো পাঠ্যপুস্তকে বিষয়ে বলা নাই, কয়েকটা বইয়ে বলা আছে, এজন্য ভাই এই টপিকটা নিয়ে আসছি, যদিও এটা তোমাদের জন্য একটু নতুন। তো দেখো আমরা মুক্ত শক্তির পরিবর্তন কিভাবে হিসাব করতে পারি। তো আমরা অলরেডি জানি যে তড়িৎ কোষ বিভব আমাদের এই সেল এক ধরনের বিভব। সো বিভব মানে হচ্ছে W/Q, অর্থাৎ পার কুলম্ব বা পার কুলম্বে একটা সিস্টেম কি পরিমাণ কাজ করে সেটা হচ্ছে তার বিভবের মান। সেই বিভবটা V হচ্ছে আমার এখানে ই সেল। সো এখানে ভাই লিখেছি ই সেল ইকুয়াল টু W/Q। W হচ্ছে সম্পাদিত কাজ আর Q হচ্ছে চার্জের পরিমাণ, অর্থাৎ পার কুলম্বে কি পরিমাণ চার্জ হয়, জুল পার কুলম্বটাই কিন্তু বিভবের একক। সো এখন দেখো যে এই W ইকুয়াল টু আমরা লিখতে পারি Q ইনটু SL, আমরা ক্রস গুণন করে দিয়েছি ই সেল আর Q এর মধ্যে। তো এখন এখানে যে W যে কাজটা সেটা এক ধরনের তড়িৎ কাজ, মানে ইলেকট্রিক ওয়ার্ক। সো তার ম্যাক্সিমাম ইলেকট্রিক ওয়ার্ক এখানে আমরা লিখেছি W এর বদলে। সো ইলেকট্রিক ELE মানে ইলেকট্রিক আর ম্যাক্স, অর্থাৎ এই পরিমাণ কাজ আমার এই ক্ষেত্রে সম্পাদিত হয়। এখন এখানে নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। এখন নেগেটিভ সাইনটার মানে কি? নেগেটিভ সাইনটা এসেছে হচ্ছে তাপগতিবিদ্যা থেকে। তোমরা পদার্থবিদ্যা দেখবে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সে কিছু কনভেনশন বা সাইন আছে। সেই সাইন পজিটিভ আর নেগেটিভ কিসের উপর নির্ভর করে দেখো। নেগেটিভ সাইন মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই সিস্টেম অন সারাউন্ডিংস, অর্থাৎ আমার সিস্টেম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ কিন্তু বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সে পরিপার্শ্বের উপর কাজ সম্পাদন করছে, অর্থাৎ সিস্টেম সারাউন্ডিংস এর উপর কাজ করলো, পরিপার্শ্বের উপর কাজ করলো। তো এর ফলে সাইনটা হচ্ছে এই ম্যাক্সিমাম ইলেকট্রিক ওয়ার্কের নেগেটিভ। কিন্তু যদি উল্টা হইতো, অর্থাৎ তুমি যদি কোনো এনার্জি সাপ্লাই করতা, এর ফলে যদি সিস্টেম কাজ করতো, অর্থাৎ সারাউন্ডিং যদি সিস্টেমের উপর কোনো এনার্জি অ্যাপ্লাই করে কাজ সম্পাদিত করতো, সিস্টেম যদি সারাউন্ডিংস এর হেল্প নিয়ে কাজ করতো, তাহলে কিন্তু সেই সাইনটা হতো কি পজিটিভ। এটা আসলে তাপগতিবিদ্যার কনভেনশন সাইন থেকে আসছে। সো এই জন্য এই সাইনটা নেগেটিভ হয়েছে, বিকজ সিস্টেম সারাউন্ডিংস এর উপরে কাজ করেছে। ওকে, আর সারাউন্ডিং যদি সিস্টেমের উপর কাজ করতো তাহলে সাইনটা হতো পজিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। সো এখন দেখো যে এই সাইন তো নেগেটিভ গেল। এখন কিউ এর মান ভাই এর পরের লাইন লিখেছি NF মানে কিউ, এটা হচ্ছে চার্জের পরিমাণ। সো N হচ্ছে এখানে কি পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হয়, অর্থাৎ Q ইকুয়াল টু NF মানে এখানে আমাদের ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম্ব, অর্থাৎ N দ্বারা বোঝাবে যে আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো হয় সেক্ষেত্রে কতগুলো ইলেকট্রন বা কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়। সো অর্থাৎ এই N হচ্ছে কি পরিমাণ বা কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়, আর ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম্ব। সো অর্থাৎ এটাকে আমরা ফ্যারাডে এককে এক্সপ্রেস করছি কি পরিমাণ ইলেকট্রন বা কি মোল পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হয় তার রেসপেক্টে টোটাল চার্জের মানটা ছিল আসলে Q। এটাকে ভেঙে লিখছি NF। তারপর মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে ফর্মুলেশনে। সো অর্থাৎ এই ম্যাক্সিমাম ইলেকট্রিক ওয়ার্কটাই আমরা লিখতেছি মুক্ত শক্তির পরিবর্তন বা ΔG। তার মানে বুঝতেই পারছো ΔG মানে আছে কিছুই না, ΔG মানে হচ্ছে আমার এই তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণের ফলে যে তড়িৎ কাজ সম্পাদিত হয়, ম্যাক্সিমাম ইলেকট্রিক ওয়ার্ক সম্পাদিত হয়, সেটাই হচ্ছে আমার ΔG এর মান বা ΔG এর ডেফিনেশন। সো আমি লিখতে পারি ΔG ইকুয়াল টু মাইনাস NF ই সেল। তাহলে বুঝতে পারতেছো ΔG ক্যালকুলেশন আমার লাগবে N, অর্থাৎ কি পরিমাণ ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ বিক্রিয়ায় কয় মোল ইলেকট্রন স্থানান্তরিত হয়। ফ্যারাডে 96,500 গুলো মান আমার জানা আছে, আর ই সেল হচ্ছে আমি ওই ক্যালকুলেশন করে পাবো। তো যেহেতু আমরা এখানে আদর্শ কোষ বিভব নিয়ে কাজ করছি, সো আমাদের আদর্শ ক্ষেত্র অর্থাৎ ই সেল হয়ে যাবে ই নট সেল। তার মানে কি মুক্ত শক্তিটাও কি হয়ে যাবে আদর্শ মুক্ত শক্তি, অর্থাৎ ΔG নট। অর্থাৎ এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই অংশের অঙ্কগুলো সলভ করব। সো এখন দেখো যে আমরা যদি প্রথম অঙ্কে আসি, যে দেওয়া আছে নিকেল আয়রন থেকে আয়রন 2 প্লাস ই নট সেল এবং ΔG নট ক্যালকুলেশন করতে হবে। সো বুঝতেই পারছো যে ΔG নট ক্যালকুলেশনের বা মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয়ের বা হিসাবের সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ই নট সেল জানতে হবে। কোশ্চেনে ভাইরা দেওয়া থাকতে পারে সরাসরি, অথবা তোমাকে যদি দিয়ে দেওয়া না থাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এই টাইপটাই বেশি আসবে, নরমালি দিয়ে দেওয়া থাকে না, আর দিয়ে দেওয়া কত ভালো, তুমি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবে। সো আসো ভাই আমরা আগে নির্ণয় করি ই নট সেল, কারণ ΔG নটের আগে আমাকে ই নট সেল বের করতে হবে। সো ই নট সেল বের করব কিভাবে, এটা অলরেডি ভাই এর আগে টাইপ 1 এ বুঝিয়ে দিয়েছি। সো ঝটপট আমরা সলভ করছি। সো আয়রন থেকে আয়রন 2 প্লাস দেওয়া আছে, আয়রন থেকে আয়রন 2 প্লাস 0.44, নিকেল 2 প্লাস থেকে নিকেল থেকে নিকেল 2 প্লাস দেওয়া আছে 0.25, জারণ ওখানে আছে
প্রশ্নে আসে বিজারণ, সো চেঞ্জ করে নিতে হবে -0.25, সো অর্থাৎ 0.19 ভোল্ট। সো পেয়ে গেলাম আমরা আমাদের মান ই নট সেলের। তো চলো এবার আমরা ডেল জি নট বের করি। ডেল জি নটের মান হবে মাইনাস, এখন এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে আমাদের এই কোষ বিক্রিয়ায় কয় মোল সার্বিকভাবে ইলেকট্রন ট্রান্সফার হয়। সো দেখতেই পাচ্ছ এখানে আয়রন 2টি ইলেকট্রন ত্যাগ করে এবং নিকেল কি 2টি ইলেকট্রনই গ্রহণ করে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন এর মান হবে কত? 2। তাহলে আমরা বলতে পারি এখানে এন এর মান হচ্ছে 2। অর্থাৎ এই সার্বিক কোষ বিক্রিয়ায় কতগুলো বা কয় মোল ইলেকট্রন ট্রান্সফার হয়? এখানে কয় মোল হচ্ছে? 2 মোল হচ্ছে, কারণ আয়রন 2 মোল ইলেকট্রন রিলিজ করে, নিকেল কি 2 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। এখন ফ্যারাডের মান আসুন 96500 কুলম্ব। এরপর হচ্ছে ই নট সেলের মান। তো ই নট সেলের মান দেখো কত আছে, এখানে অলরেডি ক্যালকুলেশন করা আছে 0.19। সো ডেল জি এর মান কত? ডেল জি এর মানটা আমরা পাচ্ছি 3.67 × 10⁴ জুল। সো এই হচ্ছে আমাদের মুক্ত শক্তির পরিবর্তনের মান বা ডেল্টা জি নট এর মান। তোমাদের বুঝতে হবে ভাই কিন্তু আদর্শ মুক্ত শক্তির মান বের করেছি, এটা আদর্শ মুক্ত শক্তির ক্ষেত্রে, ঠিক আছে, অনাদর্শ নয়, একটু খেয়াল রাখবে। ওকে, ওটা আসবে পরবর্তীতে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ ক্যালকুলেশন। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে ই নট সেলটা বের করতে হবে, প্রথম চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ কি? এন, অর্থাৎ এই কোষ বিক্রিয়াটা বুঝে তোমাকে বের করতে হবে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। দেন আসো ভাইয়া আমরা 2 নম্বর অঙ্কে নিম্নের কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। সো এখানে তোমরা একটু কনফিউশন তোমাদের মধ্যে কাজ করবে, কারণ হচ্ছে তোমাদের কোশ্চেনে যদি আসে কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, এটা দুই ভাবে অ্যানসার করা যায়। ভাইয়া টাইপ 1 এ পড়িয়েছি ই নট সেল গ্রেটার দ্যান 0 হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, আর ই নট সেল লেস দ্যান 0 হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হয়। তো এখন তোমাকে বের করতে হবে ডেল্টা জি এর রেসপেক্টে। ওকে, সো অর্থাৎ আমি এটা সহজে বুঝিয়ে দিই যে নিম্নের কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এটা বের করা যায় দুই ভাবে, ই নট সেল দিয়েও অথবা ডেল্টা জি নট দিয়ে, অর্থাৎ মুক্ত শক্তি দিয়েও বের করা যায়। সো মুক্ত শক্তির রেসপেক্টে তুমি কিভাবে বের করবে সেটা তুমি বুঝতে পারবে এই মুক্ত শক্তির ইকুয়েশন দেখলে। সো একটু খেয়াল করে দেখো যে যদি ই নট সেল গ্রেটার দ্যান 0 হয় তাহলে ডেল জি লেস দ্যান 0, অর্থাৎ ই নট সেলের মান যদি পজিটিভ হয়, এখানে তো সহগ কি নেগেটিভ, তাহলে সার্বিকভাবে ডেল্টা জি নট এর মান কত হবে? নেগেটিভ। তার মানে ই নট সেল গ্রেটার দ্যান 0 মানে স্বতঃস্ফূর্ত, তার মানে এর ফলশ্রুতিতে ডেল্টা জি নট এর মান কত হবে? লেস দ্যান 0, অর্থাৎ এক্ষেত্রে আমার কি বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত। ওকে, অর্থাৎ এই দুইটা ইনফরমেশন বা তথ্যের সাহায্যে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বের করা যায় কিন্তু। সো অর্থাৎ তোমরা একটু কেয়ারফুল থাকবে, বিশেষ করে অবজেক্টিভের ক্ষেত্রে। অনেক সময় দেখা যাবে দুইটাই দেওয়া আছে, তোমরা হয়তো ভুল করে একটা দাগ দিয়ে দিয়েছো, এটা তোমরা হয়তো অনেকেই খেয়াল করবে না। সো ভাইয়া এটা ক্লিয়ার করে দিলাম, তোমাদের আশা করি এটাতে কোনো সমস্যা হবে না, এই মিসকনসেপশন থাকবে না, যে অর্থাৎ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা এই দুইটা প্যারামিটার বা চলকের সাথে নির্ণয় করা যায়, ই নট সেল আর ডেল জি নট, কারণ একটি আরেকটির উপর নির্ভরশীল। সত্য দেখো, কারণ এটা ইকুয়েশনের সাথে সম্পর্কিত বিধায় এই দুইটার দ্বারা আমরা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বের করতে পারি। সো তার মানে আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে ই নট সেল যদি লেস দ্যান 0 হয়, ই নট সেল লেস দ্যান 0, তাহলে লেস দ্যান 0 মানে নেগেটিভ, আর এখানে সহগ কি নেগেটিভ ইকুয়েশনে ডেল জি ইকুয়েশন, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো অর্থাৎ ডেল জি নট হবে গ্রেটার দ্যান 0, তার মানে বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত। ওকে, সো অর্থাৎ মোটামুটি এটা ক্লিয়ার হলো আশা করি তোমাদের, যে ই নট সেলের সাপেক্ষে আমরা এভাবে বের করতে পারি বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা, আর ডেল জি সাপেক্ষে এইভাবে, অর্থাৎ ডেল জি লেস দ্যান 0 হলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, আর গ্রেটার দ্যান 0 হলে বিক্রিয়া হবে অস্বতঃস্ফূর্ত। এই হচ্ছে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সংক্রান্ত পুরো কমপ্লিট আলোচনা। তো ভাইয়া কিন্তু রসায়ন প্রথম পত্রে যে ভাইয়া লেকচার ছিল তার গতিবিদ্যা, সেখানে কিছু হিন্ট দিয়েছিলাম এবং বলেছিলাম ভাইয়া যে কিভাবে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয় করা হয়, এটা আমি এই অংশে দেখাবো। আশা করি এখন তোমাদের সেই অজানা ব্যাপারটা তোমাদের জানা হলো, বা তোমাদের এই ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে আসলে একটা রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, এটা আসলে আমরা এই ডেল জি এর মান দ্বারাই কিন্তু আসলে এক্সপ্রেস করি। এই সাপেক্ষে এক্ষেত্রে এটা আমাদের তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণ বিক্রিয়ার দ্বারা আসলে আমরা প্রমাণ পেলাম, কিন্তু আসলে কেমিস্ট্রির সকল জায়গায় এই ডেল জি এর মানের দ্বারাই যে কোনো বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা আসলে বের করা হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা মাথায় রাখবে এবং এর আরো বিশাল আলোচনা তোমরা ভবিষ্যতে স্নাতক পর্যায়ে শিখবে। ওকে।